আওয়ামী লীগ এবং বিএনপি দুটি দলের ভেতরে নানা রকম ঘটনাবলী ঘটছে। এই যেমন আওয়ামী লীগের ভেতরে যদি বলা যায়, তাহলে স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে এবং তাদেরকে যারা মদদ দিচ্ছে তাদের বিরুদ্ধে দলের ভেতরে ব্যবস্থা নেওয়ার একটি কথা শোনা যাচ্ছে জোরে সোরে। আবার একজন সিটি কর্পোরেশনের মেয়রও দল থেকে বাদ পড়েছেন, তিনি সংবাদ সম্মেলন করছেন, এ নিয়ে নানান কথা হচ্ছে। অন্যদিকে বিএনপি অনশন করছে তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং তাকে বিদেশে নিয়ে যাওয়ার সুযোগের দাবিতে। এইসব বিষয়গুলোর নানা রকম ব্যাখ্যা হচ্ছে, নানা রকম বিশ্লেষণ হচ্ছে। যারা রাজনীতির ভেতরের মানুষ তারা একরকমভাবে দেখছেন, যারা রাজনীতির বাইরের মানুষ তারা অন্যরকমভাবে দেখছেন। আমরাও নিউজ 24-এর এই আয়োজনে জনতন্ত্রে গণতন্ত্রে পুরো ঘটনাগুলোর একটি ব্যাখ্যা শুনতে চাই। তাই আমরা রাজনীতিবিদ এবং সিনিয়র সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি এই সন্ধ্যায়। আমি আরও ওয়ার্সাদি আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, সিনিয়র সাংবাদিক জনাব অজয় রায়, রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব এ.কে.এম. ফাইজুল হক রাজু এবং বিএনপি নেতা জনাব শেখ রবিউল আলম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব অজয় রায়, আপনাকে দিয়ে। কি মনে হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, কি বিশ্লেষণ আপনার? সবাইকে শুভেচ্ছা। আপনি কি নামটি মানে আমাকে কি অজয় রায় ধরে কথা বলছেন নাকি অজয় দাস? অজয় রায় লেখা না, তাইলে দেখেন আমি সরি, অজয় দাশগুপ্ত। হ্যাঁ, অজয় রায় হয়ে কথা বলতে পারি না। না না না, এখানে লেখা ছিল। আমি খুবই দুঃখিত। না না, ঠিক আছে। কেমন যে হ্যাঁ, দুঃখজনক আমি বিষয়টি। না না, হতেই পারে। এটা অজয় দাশগুপ্ত নিয়েও নাম নিয়েও অনেক সময় বিভ্রান্তি হয়। এটা খুব এমন বড় কিছু না। আলোচনা শুরু করি তাহলে। এই যে রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে, এর কি বিশ্লেষণ আপনার কাছে? আপনি কি ভাবছেন? না, খুব মানে যদি বিএনপির ধরে, তারা তো ধরেন তাদের প্রধান নেতা, আপনি সরকার একভাবে দেখে বা জনগণ একভাবে দেখায়, তার নামে দুর্নীতির মামলা, শাস্তি হওয়া, সেটা একরকম। কিন্তু আবার দল যারা করে তারা তো আরেকভাবে দেখবে আর কি। তারেক রহমানকে দলের ভেতর তারা অ্যাক্টিং চেয়ারম্যান রেখে দিয়েছে, কিন্তু জনপরিসর হয়তো অন্যভাবে দেখবে। এটা খুব স্বাভাবিক আর কি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে, জনগণ তাকে মুক্ত করে এনেছে, বিশ্বাসই করেনি যে একটা এরকম পাকিস্তান মানে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র না, তিনি জনগণের কথা বলেছেন, বাঙালির স্বার্থের কথা বলেছেন, জনগণ ক্যান্টনমেন্ট বন্দি করে রেখেছে, সেখান থেকে তাকে মুক্ত করেছে। এটা খুব স্বাভাবিক। আবার আওয়ামী লীগে যদি বলি, আমরা দুইটা ঘটনা বললেন, একটা গাজীপুরের মেয়র, আর একটা হচ্ছে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের জন্য খুব খারাপ সংকেত, আমি বলবো। খারাপ সংকেত এই অর্থে যে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারা দেখেন গিয়ে লোকাল এমপি হয়তো তার পছন্দের প্রার্থীকে মনোনীত করতে পারেনি, এবং তিনি এটার পিছনে থেকে, কিংবা বর্তমান মন্ত্রী বা সাবেক মন্ত্রী বা দলের অন্য কোনো প্রভাবশালী সদস্য, একজন এমপি আছেন, আরেকজন এমপি হতে চান, কিন্তু তার পছন্দের লোক ইউনিয়ন পরিষদে মনোনয়ন পায়নি, বা আগে দেখা গেছে উপজেলা পায়নি কিংবা পৌরসভায় পায়নি, তারাই কিন্তু দলের মধ্যে বিদ্রোহ। তাদের কাছে বঙ্গবন্ধু জাতির পিতা, তার আদর্শ, এই যে লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের অগ্রগতি হচ্ছে, এইগুলোর চেয়ে বড় হচ্ছে ব্যক্তি স্বার্থ। সে ব্যক্তি স্বার্থ স্থানীয় সরকারের নির্বাচনে বা এমনকি নিজে নির্বাচনে যখন প্রার্থী হয়, সেটা না হলেই মনে করলো গোল্লায় যাক দল, গোল্লায় যাক অন্য কিছু, তারা বিদ্রোহী প্রার্থী দাঁড় করে দেয়। এইটা গাজীপুরের এই যিনি মেয়র ছিলেন, তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যে কথা বলেছেন, খুবই অনুচিত অন্যায় কথা বলেছেন। এইটা পাকিস্তানিরা বলে। এইটা এমনকি বেগম খালেদা জিয়াও কিছুদিন আগে বলার চেষ্টা করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ আছে। এইটা যারা বাংলাদেশের এই পাকিস্তানের বিরুদ্ধে, মানে প্রতিটি ধূলিকণা হচ্ছে আমাদের শহীদের পদচারণায় মুখর ছিল, প্রতিটি ধূলিকণা হচ্ছে শহীদের রক্তে রঞ্জিত। সেইটা নিয়ে যারা এমনকি ঠাট্টা মস্করা করতে পারে কিংবা উপেক্ষা করতে পারে, এইটা হলো একটা দিক। আর একটা হচ্ছে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ বিএনপি উভয় দলেই একটা প্রবণতা দেখা গেছে। আমি 91 নির্বাচনে দেখেছি এম.কে. আনোয়ার এবং কেরামত আলী, দুইজন সাবেক সচিব, আওয়ামী লীগের মনোনয়ন
চাওয়ার জন্য 32 নম্বরে গেছেন, যখন শুনেছেন ওনারা দুজনে, একজন পটুয়াখালী একজন কুমিল্লার, যে দুটি আসনে চান সেখানে মনোনয়ন দেওয়া হয়ে গেছে, সোজা বিএনপির অফিসে গিয়ে মনোনয়ন নিয়ে নিলেন, কারণ বিএনপির ওই দুই আসনে ভালো প্রার্থী ছিল না, দুইজন সাবেক প্রার্থী। অর্থাৎ দল আদর্শ কোনো কিছু ব্যাপার নাই। তারপরে ধনবান পার্লামেন্টে এখন যেটা আছে আওয়ামী লীগের 60-70%, কেউ বলে আরো বেশি, হচ্ছে অতি ধনবান লোক, যাদের স্বার্থে আইন প্রণীত হয়। তাদের কাছে দলের স্বার্থ নাই, তাদের কাছে হচ্ছে নিজের 500 কোটি টাকা থাকলে সেটাকে কিভাবে 1000 কোটি টাকায় পরিণত করতে পারে ন্যায় নীতি উপেক্ষা করে। এদের কাছে বাংলাদেশ, তার মুক্তি সংগ্রাম, 30 লাখ শহীদের আত্মাহুতি, নারী ধর্ষণ, নির্যাতন, কোনো কিছু মূল্য পায় না, মূল্য পায় ব্যক্তি স্বার্থ। গাজীপুরের মেয়রের রাজনীতি তো বহিষ্কারকে আমি এই বার্তা ধরে নিতে পারি যে এইটা থেকে আওয়ামী লীগ একটু সঠিক ধারায় ফিরে আসতে মনস্থ করেছে। আশা করবো এই ধারাটা চলবে। জি, আমি আপনার কাছে আসবো আবারও। জনাব সাইফুল হক, কি মনে হচ্ছে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো কি নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে, জাতীয় ইস্যুগুলো সামনে আসছে না, বিষয়গুলো কেমন? জি, আপনাকে ধন্যবাদ এবং আজকের সম্মানিত আলোচক বৃন্দ এবং নিউজ 24 এর যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলগুলো তো নিশ্চয়ই তাদের দলীয় এজেন্ডা আছে, কর্মসূচি আছে, ব্যস্ত থাকবেন এবং তারা নিশ্চয়ই দেশের জনগণ যে সমস্ত বিষয় দ্বারা আলোড়িত আর তাদের সংবেদনশীলতা আছে, জীবন জীবিকার সাথে যুক্ত, রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই সে সমস্ত বিষয়গুলো যার যার মতন করে তারা অ্যাড্রেস করবার বা কথা বলবার একটা চেষ্টা, এবং সেটা তো আছে। বিশেষ করে যদি খুব পরিষ্কার করে বলি, আপনি যে সময়ে আপনি আজকের এই আলোচনা সভার আয়োজনটা করেছেন, প্রধান প্রশ্নটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তার শারীরিক যে সংকটাপন্ন যে পরিস্থিতি, এবং যেখানে স্বাভাবিকভাবেই এবং তাদের দল আশা করছেন, চিকিৎসকরা আশা করছেন যে সরকার তাকে তার পছন্দের দেশ বা হাসপাতালে তাকে জামিন দিয়ে অথবা মুক্ত করে তাকে যাওয়ার সুযোগ দেবেন। তো জানেন যে আজকে এটা নিয়ে তো বিএনপি দেশব্যাপী তারা আজকে তাদের যে কর্মসূচি সেটা হয়েছে। তো আমার তো এটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে যে সরকার, আমি খুব পরিষ্কার করে মনে করি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটা রাজনৈতিক একটা প্রতিহিংসা বা রাজনৈতিক প্রতিশোধাত্মক মনোভাবের জায়গা থেকে নিশ্চয়ই যারা সরকারে থাকেন নিশ্চয়ই এই বিষয়গুলো বিবেচনা করবার অবকাশ নেই। তারা যখন শপথ নেন, তারা যে সাংবিধানিক তারা অনুরাগ বিরাগের বাইরে যেয়ে সরকার বা রাষ্ট্র পরিচালনা করবেন, এরকম তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকারটাকে সামনে রেখে পুরো বিষয়টা সামাজিক মনস্তত্ত্বে হাজির হচ্ছে যে একটা রাজনৈতিক ভাবে পুরো বিষয়টাকে বিবেচনা করা এক ধরনের প্রতিহিংসা প্রতিশোধাত্মক জায়গা থেকে হচ্ছে কিনা, এটা মানুষের মনস্তত্ত্বের মধ্যে বড় প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি খুব পরিষ্কার করে মনে করি যে তিনি, তার বয়স, তার অবস্থান, একটা প্রধান বিরোধী দলের তিনি চেয়ারপারসন এবং তিনি 3 বারের প্রধানমন্ত্রী, সুতরাং তাকে নিশ্চয়ই মানবিক বিবেচনায় তার যে মুমূর্ষু যে পরিস্থিতি, তাকে বাইরে যেতে দেওয়ার সেখানে দরকার। এবং এই বিষয়টাকে সরাসরি ঠিক রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে হিসাবটা যদি করি, তাহলে আমরা কিন্তু এমনিতে আমরা নানা ধরনের সংকটের মধ্যে আছি। জানেন যে 2023 সালে শেষে বা 24 সালে আমাদেরকে জাতীয় নির্বাচনে আমাদেরকে যেতে হবে। 14 সাল এবং 18 সালের নির্বাচনের তিক্ত অভিজ্ঞতার পরে, সমগ্র নির্বাচনী ব্যবস্থা ভোটাধিকার ভেঙে যাওয়ার পরে, যখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়া দরকার, জনগণকে আস্থায় নেওয়া দরকার, কিভাবে একটা অবাধ নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন হবে এবং মানুষ কিভাবে পছন্দের দল বা প্রার্থীকে বেছে নিতে পারবে, এটার সাথে যখন বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎটা যুক্ত, গণতান্ত্রিক ভবিষ্যতের প্রশ্নটা যুক্ত, তখন কোনোভাবেই রাজনৈতিক বিরোধ বৈরিতা উস্কে ওঠে, প্রতিহিংসার জায়গাটা বাড়ে, হিংসা বা ঘৃণা প্রত্যক্ষ পরোক্ষভাবে এটা যদি জেগে ওঠে,
এটার দায় দায়িত্বটা কিন্তু সরকারকে প্রধানত বহন করতে হবে। আচ্ছা, প্রধানত সরকারের প্রশ্নে সরকার, প্রধানত সরকারকে বহন করতে হবে। সেজন্য বলেছি বাকিদের যে বাকিদের আজকে কোনো আজকে দায় আজকে আছে? আমি বলছি এই ধরনের দায়িত্ব নিশ্চয়ই সবার দায় আছে। রাজনৈতিক দল হিসাবে যারা মানুষের প্রতি দায়বদ্ধ, তাহলে কত কত নিশ্চয়ই ভাগ সবার কত ভাগ সেখানে। হবে? সরকার কত ভাগ, না না বিরোধী না, দল আমি কত বলছি ভাগ? যে আমি বলছি যে রাজনৈতিক প্রশ্নগুলো নিয়ে নিশ্চয়ই সরকারের দায়িত্বটা হচ্ছে প্রধান দায়িত্ব। যেমন ধরুন, নির্বাচন কমিশন কিভাবে হবে, আগামী নির্বাচনটা একটা নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে করা যাবে কিনা, নাকি দলীয় সরকারের অধীনে তো কোনো নির্বাচনের কোনো বিশ্বাসযোগ্যতা নাই, সেটা একাধিকবার সেটা প্রমাণিত হয়েছে। কথাটা এই জায়গা থেকে বলছি, আপনি এরকম কোনো পদক্ষেপ সরকারের দিক থেকে গ্রহণ করা উচিত না যেটা সহিংসতা, ঘৃণাকে, এবং হিংসাকে, উস্কে দেয়। বিরোধ, জি, বিভাজনকে আরো আমি উস্কিয়ে দেয়, সমাজকে আপনার বিভক্ত কাছে করে। আমি আমি বিস্তারিত আশা করব শুনতে সরকারের দায়িত্বশীলতার পরিচয় দেবেন আরো এবং সরকার সেভাবে প্রতিটা পদক্ষেপ তারা গ্রহণ করবে। আরো বিস্তারিত শোনার জন্য আমি আপনার কাছে আসবো। জনাব শেখ রবিউল আলম, 7 ঘন্টার একটি অনশন করলো বিএনপি, আরও একটি নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে অনশন ছেড়ে বিএনপি নেতা কর্মীরা ঘরে ফিরলেন। বিএনপি কি তাহলে রাজপথে নেমে গেল? ধন্যবাদ আপনাকে। বিএনপি রাজপথেই ছিল। আপনি গত যদি 13 বছর ধরেন এই সরকারের আমলে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা সবসময় রাজপথে সরব ছিল। হয়তো আন্দোলনের ধরন ভিন্ন ছিল, কখনো জনগণ ফুঁসে উঠেছে, প্রতিবাদ প্রতিরোধ করেছে, কখনো গণতান্ত্রিক ভাবধারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন হয়েছে। নতুন করে রাজপথে নেমেছে এটা বলার কোনো সুযোগ নেই। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, রাজনৈতিক দলের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য বিএনপি তো সরব রয়েছে, সক্রিয় রয়েছে, সজাগ রয়েছে, প্রতিবাদী রয়েছে। নতুন করে আজকে যে কর্মসূচিটা আপনারা দেখেছেন, যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বশত এই সরকার নির্বাহী আদেশে মামলা, নির্বাহী আদেশে তদন্ত, নির্বাহী আদেশে প্রসিকিউশন, নির্বাহী আদেশে সাজা দিয়েছে। এবং তারপরও যদি আপনি বলেন এখন তিনি যে সাজাতে স্থগিত অবস্থায় আছেন, সেটাও নির্বাহী আদেশে দিয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে আইনি অধিকার থেকে কোনো কোনো ক্ষেত্রে বঞ্চিত করে অথবা সরকার প্রভাব বিস্তার করে, আমি আবারও বলছি, তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করতে পারার অসহায়ত্বের জায়গা থেকে সরকার এটা করেছে। যার ফলে আজকে আমাদেরকে তার অ্যাডভান্স ট্রিটমেন্টের জন্য আজকে আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, অথবা প্রতিবাদ করতে হচ্ছে, অনশন করতে হচ্ছে। এটা তো প্রয়োজন ছিল না। বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে তিনি গুরুতর অসুস্থ, হ্যাঁ, তিনি জীবন সংকটে আছেন। তো এখন প্রতিহিংসার কাছে কি মানুষের জীবন বিপন্ন হবে? সেই জায়গায় আমরা সরকারের শুভবুদ্ধি উদয় চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। কারণ তিনি নিশ্চিতভাবে যে এই বিদেশে যাওয়ার অধিকারও রাখেন এবং সরকার সে সুযোগ করেই দিতে পারে। যে মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে, আপনি জানেন যে এই মামলা যখন তিনি ট্রায়াল করেছেন, অর্থাৎ মামলা পরিচালনার ক্ষেত্রে কিন্তু সবসময় তিনি সহযোগিতা করেছেন। তিনি যে জামিনে ছিলেন তখন তিনি জামিনের শর্ত ভঙ্গ করেন, বিচারিক প্রক্রিয়ায় জামিন থেকেও তিনি মামলা পরিচালনা এবং বিচারিক কাজে সহযোগিতা করেছেন। তিনি একজন সম্মানিত নারী এবং তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। অর্থাৎ তাকে আপনি আপনার সাজা স্থগিত যখন করেছেন 401 ধারায়, তাই তো, আমাদের ফৌজদারি কার্যবিধি, তার 1-এর উপধারায় বলা আছে যে সরকার ইচ্ছা করলে যে কোনো ব্যক্তির দণ্ড আদেশ স্থগিত করতে পারেন, মওকুফ করতে পারেন, শর্তহীন ভাবে করতে পারেন, শর্ত যুক্ত করে করতে পারেন। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে শর্ত যুক্ত করে তার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে। 401-এর 3 উপধারায় যদি যান, সেখানে আপনি দেখবেন যে যেখানে শর্তযুক্ত ভাবে আপনার দণ্ডাদেশ স্থগিত করা হয়, সেখানে শর্ত ভঙ্গ যদি কেউ করে, সরকার ইচ্ছা করলে সেই আদেশ বাতিল করতে পারে। অর্থাৎ সরকার এই শর্তের ক্ষেত্রে সংযোজন, বিয়োজন, পরিবর্তন, পরিমার্জন করার ক্ষমতা রাখেন। তো সেই 401-এর 3 উপধারার এই বিধিতেও কিন্তু সরকার এটাকে করতে পারে, কিন্তু সরকার তা করছেন না। আপনি 401-এর 6 ধারায় উপধারায় যদি যান, আরো স্পষ্ট যে সরকার এক্ষেত্রে সাধারণ একটা নির্দেশনা প্রকাশ করবেন এই শর্তযুক্ত দণ্ড স্থগিত আদেশের ক্ষেত্রে, সেটাও সরকার করেননি।
যার ফলে সরকারের সুযোগ রয়েছে যে এই শর্তগুলি শিথিল করে অথবা শর্তটা সংযোজন বিয়োজন করে নির্বাহী আদেশে তাকে আপনি বাইরে পাঠাতে পারেন। যেহেতু দণ্ড স্থগিত রয়েছে, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু কোনো শর্ত প্রয়োজন সংযোজন বিয়োজন করা কিন্তু সরকারের সমস্যা নয়, কিন্তু সরকার সেটা করছেন না, তাকে জীবনের সংকটের মধ্যে ফেলে দিয়েছেন। এবং বাংলাদেশের গণমানুষের নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার স্যাক্রিফাইস রয়েছে, নিজেই তিনি সাপারাত ছিলেন, আপনি জানেন, বন্দী ছিলেন। এদেশের স্বাধীনতা সংগ্রাম, এদেশের বহুদলীয় গণতন্ত্র, এদেশের স্বৈর শাসন থেকে উত্তরণের ক্ষেত্রে আজকের যে বাংলাদেশ আপনারা দেখছেন, তাতে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। অর্থাৎ সেই নেত্রীকে তার দেশে, যিনি স্বাধীনতা সংগ্রামের জন্য স্যাক্রিফাইস করলেন, সাফার করলেন, মূল্য দিলেন, দুর্যোগের মধ্যে ছিলেন, অনিশ্চয়তার মধ্যে ছিলেন, জীবনের ঝুঁকিতে ছিলেন, তাকে তার দেশে, স্বাধীন দেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তিনি সংকটে রয়েছেন। আমি আশা করব যে সরকার এই রাজনৈতিক প্রতিহিংসা থেকে বেরিয়ে এসে এই বাংলাদেশের রাজনীতির জন্য অপরিহার্য বেগম খালেদা জিয়া, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি যদি চান নিশ্চয়ই অপরিহার্য, কারণ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, অনৈতিক প্রক্রিয়ায় ক্ষমতায় আছে, দখলের প্রক্রিয়ায় ক্ষমতায় আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে দুটি দল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। অর্থাৎ গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতি এবং সরব রাজনীতি অপরিহার্য, তার বেঁচে থাকতে থাকাটাও অপরিহার্য। সেই বিবেচনায় সরকার এগিয়ে আসবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনার কাছে আমি আবারও আসবো। না হলে আমাদের পরবর্তীতে কর্মসূচি আছে, আপনি জানেন যে 22 তারিখে আমরা বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি, এর পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি আসবে। আমরা চাই না যে বাংলাদেশের মানুষ এটা নিয়ে সরকারকে বাধ্য করার জন্য রাজপথে চলে আসে। নিশ্চয়ই সরকারের শুভবুদ্ধি উদয় হবে, সেটাই প্রত্যাশা। জি, জনাব এ.কে.এম. ফয়জুল হক রাজু, সরকারের শুভবুদ্ধির উদয় চাচ্ছেন জনাব শেখ রবিউল আলম তথা বিএনপি, কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে নিউজ চ্যানেল 24 এর সকল দর্শক, নিউজ 24 সেই সঙ্গে এখানে আজকে বিদ্যু আলোচক বৃন্দ সকলকে সালাম এবং সহকারে সাইফুল ভাইয়ের বক্তব্য শুনেছি, অজয় দাশগুপ্তদার কথা শুনেছি এবং এইমাত্র আমাদের রাজনৈতিক বন্ধু রবিউল ভাইয়ের কথা শুনলাম। যেটি উনি বলেছেন তার থেকে সবচেয়ে বড় কথা কি, যে দেখেন, নিঃসন্দেহে খালেদা জিয়া একটি বড় বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী, এটা কোনো অস্বীকার করে না। আওয়ামী লীগের লোকজনও করে না, আমাদের নেতা নেত্রীরাও কেউ করে না, আমরা নিজেরাও করি না। এবং অবশ্যই রাজনীতিতে ওনার এখন একটি প্রভাব আছে, বাট সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু আইনের বিষয়টি কিন্তু একটা জুডিশিয়াল প্রসেসের ভিতর দিয়ে কিন্তু সবকিছু হয়েছে। আপনি এই আইনের যত এখন ব্যাখ্যা দেন, সমস্ত ব্যাখ্যা কিন্তু আপনার কিন্তু এর আগে কিন্তু কমপ্লিট করা হয়েছে, অর্থাৎ আপনি কিন্তু কমপ্লিট করে তারপরে কিন্তু আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ওনার যে অসুস্থতার বিষয়টি, সেটি নিঃসন্দেহে এর মানবিক দিক আছে, এর আপনার অন্যান্য বিষয় আছে, যে পারিবারিক ভাবে ওনারা উৎকণ্ঠা দেখাচ্ছেন, তাদের আত্মীয় স্বজনরা, তারপর তার যারা রাজনৈতিক সহকর্মীরা আছেন, আপনারা যারা আছেন সকলে, এবং দেশে তার অবশ্যই অনেক ফলোয়ার আছে। বাট আমি যে কথাটার উপর জোর দিতে চাচ্ছি বা এমফাসিস দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আইন তো একটা নিজস্ব গতিতে চলবে, নাকি ব্যক্তি বিশেষের জন্য বিশেষ আইন থাকবে। হ্যাঁ, সেটার একটা আমাদের একটা প্রসেস আছে। সেটা হচ্ছে যে সর্বোচ্চ ভাবে আর কি মহামান্য রাষ্ট্রপতির কাছে যদি আপনি এই বিষয়ে যদি কোনো কিছু স্পেশাল যদি ক্লিমেন্সি, যেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল ক্লিমেন্সি, সেখানে যদি চান, তাহলে আপনি একটা এখানে ছাড় পেতে পারেন। সেটির কথাও কিন্তু আওয়ামী লীগের থেকে বা সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে, অনেকটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউ হ্যাভ টু গো বাই দ্য বুক, অথবা জুডিশিয়াল যে প্রসেস আছে, ডিউ প্রসেস, সেটার ভিতরে আপনাকে যেতে হবে। এটা মানলে তো আর কোনো সমস্যা হয় না। এখন নির্বাহী আদেশের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন কিন্তু দেখলেন, খোলাসা করেছেন ব্যাপারটা, যে আমি ওনাকে যথেষ্ট ছাড় দিয়েছি, আমার যেটা ক্যাপাসিটি আন্ডার মাই ওন জুরিসডিকশন, আমি যতটুকু পারার আমি ততটুকু করেছি। ইটস নট দ্যাট যে আমি মানে বেঁকে বসে আছি। এবং এতটার সঙ্গে উনি কিন্তু আরো কিছু কথা বলেছেন, যে আমি সবসময় খালেদা জিয়ার বিশেষ টার্গেটে ছিলাম এবং এখনো হয়তো বা আছি। তো এই কথাগুলো বলে উনি বলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে নির্বাহী যে আদেশনামা দেওয়ার আমার ক্ষমতা আছে, ওইটা আমি অলরেডি এক্সারসাইজ করেছি। আর খালেদা জিয়া তো এটা তো সত্য যে ওনার পক্ষে না লয়াররা কমপ্লিট করেছে আদালতে সর্বোচ্চ ভাবে, আইনি যত রকম সুযোগ সুবিধা ছিল তারা কিন্তু সেখানে কমপ্লিট করে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। তো সেই ক্ষেত্রে আমার এখনো ব্যক্তিগত একটা ধারণা যে এটা আইনিভাবে এটার একটা সমাধানের পথে যেতে পারে। এখানে এই যে মানে রাষ্ট্র তাকে অনুকম্পা দেখাবে, আমার মনে হয় বিএনপি সেটা চায় না। বিএনপি সেটা চায় আমি জানি না, কারণ এখানে বিএনপি নিশ্চয়ই চাবে না যে অনুকম্পার ভিতর দিয়ে
ওনার একটা এই ধরনের কিছু হোক। তো এখানে রাজপথ কাঁপানোর কিছু নেই, এখানে রাজপথে সমবেত হওয়ারও কিছু নেই। এই কারণে এর আগে বিএনপি চেষ্টা করেছে, এখানে কিন্তু সেরকম বিষয় না। আর আমরা বক্তব্যের প্রথমে শুনেছি অজয় দাস সূত্র বলছিলেন বঙ্গবন্ধুর কথা, যে এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে সোদপুরের নির্বাচনের আগ পর্যন্ত বঙ্গবন্ধুর বিরুদ্ধে তো রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করার চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু জনগণ সমবেত হয়েছে, সেটার অন্যরকম একটা পরিধি ছিল, বাস্তবতা ছিল। আজকে খালেদা জিয়ার ব্যাপারটা কিন্তু মানুষ ব্যাপক অর্থে বিশ্বাস করে যে উনি একটি ছোটখাটো হলেও একটি ভুল করেছিলেন, সেই ভুলের শাস্তিটা উনি পাচ্ছেন। এখন টাকার অঙ্ক হয়তো বড় কিছু না, আপনার কাছে মনে হবে যে সামান্য কয়েক কোটি টাকা আসে, উনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, সেটা কি, কিন্তু রাষ্ট্র তো সেইভাবে জিনিসটা দেখতে পারে না, আদালত তো সেইভাবে দেখতে পারে না, আদালতের অবজারভেশনটা তো ওইভাবে হতে পারে না যে উনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, 2 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তাই জন্য ওনাকে একটা ছাড় দেওয়া হোক। এভাবে তো আইন তো এইভাবে চলে না। তো আমার মনে হয় যে আইনের যে পরিধি আছে, আইনের যে বাধ্যবাধকতা আছে, তার ভিতরে থেকেই এটার একটা সমাধানের পথে আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে মনে করছি যাওয়া যেতে পারে। এটা আমি আমার ব্যক্তিগত মতামতটা আজকে এখানে সবার সামনে দিলাম। আর আরেকটি কথা বলতে চাই যে বিএনপি যদি মনে করে যে রাজপথ কাঁপিয়ে এই খালেদা জিয়াকে বা বিএনপি নেত্রীকে ওনারা মুক্তির পথে নিয়ে যাবেন, তাহলে আমি মনে করি যেটা আরেকটি বড় ভুল পদক্ষেপ হবে এই মুহূর্তে। বিকজ এই রাজপথের দাঁড়িয়ে বিএনপি কিন্তু এর আগে অনেকবার চেষ্টা করেছে অনেক রকম কিছু করার, বরং মানুষের মনে এটা আরো চলে আসবে যে 90 দিনের মতো খালেদা জিয়া একটা গুলশানের একটি বাড়িতে থেকে, বিএনপির অফিসে থেকে উনি কিন্তু জ্বালাও পোড়ার যে আন্দোলনের ডাকটি ছিলেন, ওটাতে রাজনৈতিক কোনো ফায়দা হয়নি, কিন্তু শত শত মানুষ মারা গেছে, ক্ষতি হয়েছে, ব্যাপক অর্থে অর্থনৈতিক ধস নেমেছে, অনেক কিছু হয়েছে। তো সেই জিনিসগুলো বরং মানুষের মানসপটে ফিরে আসবে। আমার মনে হয় যে রাজপথের বিষয়টি বিএনপির সঙ্গে এই মুহূর্তে ঠিক যায় না। জি, একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে এসে আরো বিশ্লেষণ আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব সাইফুল হক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি বলছিলেন যে হিংসা এবং অস্থিতিশীলতা এসব বিষয়ের জন্য আপনি প্রধানত সরকারকেই দায়ী করতে চেয়েছেন, কিন্তু জনাব এ কে এম ফাইজুল হক বলছেন যে বিএনপি যে অনশন করছে সেই অনশন বিএনপির এর আগের কর্মকাণ্ডকে স্মরণ করিয়ে দিচ্ছে। কি বলবেন আপনি? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আমাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। জি, আপনি বলছেন যে যে কোনো অস্থিতিশীলতা বা হিংসার জন্য প্রধানত সরকার দায়ী থাকবে, কিন্তু জনাব এ কে ফয়জুল হক রাজু বলছেন যে বিএনপির যে অনশন করলো, বিএনপির এই অনশন বিএনপির আগের রাজনৈতিক কর্মকাণ্ডকে মনে করিয়ে দিচ্ছে। কি বলবেন? এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। অনশন তো হচ্ছে সবচেয়ে নিরামিষ একটা কর্মসূচি। মানুষ তার দাবিটা উত্থাপন করবার জন্য এটা একটা মানবিক দাবির পেছনে মানুষ এটা অনশনের কর্মসূচি। এটা দুনিয়াব্যাপী স্বীকৃত, বিশেষ করে ভারতীয় উপমহাদেশে। এটা আপনি জানেন যে মহাত্মা গান্ধী থেকে শুরু করে এটা আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ। সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে অহিংস পথে মানুষ তার মনোভাবটা প্রকাশ করবার জন্য যারা সরকারে থাকেন, রাষ্ট্রে থাকেন, তাদের কাছে মানুষের বার্তা পৌঁছানোর জন্য এটা বক্তব্য। সুতরাং এই আপনার এরকম একটা অনশন কর্মসূচিতে যদি আমার ভাইরা যদি ভয় পেয়ে যান, এটা তাদের আত্মবিশ্বাসের এটা অভাব। সুতরাং এটা মনে করবার কোনো কারণ নাই। এটা এখানে একটা আন্দোলনের ধরন। আপনার কেন মনে হচ্ছে জনাব সাইফুল হক যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয় পেয়ে থাকতে পারে? আওয়ামী লীগ না, আমি ভয় পাই না, আমি ভয় পাই এই কারণের জন্য যে আপনি যখন গণতন্ত্রের কথা বলছেন, সরকারি দল হিসাবে আপনি যে গণতন্ত্রের অধিকার প্রকাশ করতে হবে, সেই লক্ষণটা জানতে চাচ্ছি। আমি বলছি আপনি যে ভয় পাওয়ার লক্ষণটা কি? শান্তিপূর্ণ কর্মসূচিকে যখন আপনি বাধা দেন, যখন আপনার একটা মাজার জিয়ারতে বাধা দেন, এই যে মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর গত 17 নভেম্বরে সন্তোষে সেখানে মালা দেবার কর্মসূচিতে সরকারি দলের ছাত্র সংগঠন যখন হামলা করে, এগুলো তো তার মানে কি? এগুলো একটা ভয় আতঙ্কের জায়গা থেকে এগুলো করে। সরকারের যখন আত্মবিশ্বাস কমে যায়, তখন সরকার একটা শব্দকে মনে করে হয়তো বোমা পড়ছে। আমি অনেক সময় বলি যে গাছের পাতা পড়ার শব্দ অনেক সময় সরকার আতঙ্ক বোধ করে। সত্যি সত্যি যদি উন্নয়ন হয়ে থাকে, যদি আত্মবিশ্বাস থেকে থাকে,
তাহলে নিশ্চয়ই সরকার তারা যে গণতান্ত্রিক অধিকারটা চর্চা করছেন, ভোগ করছেন, বিরোধী দলগুলোর জন্য একই ধরনের গণতান্ত্রিক অধিকার তারা নিশ্চিত করবেন। এটা একেবারে ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক সংস্কৃতির ভাষা। আমি মূল প্রশ্নে যেটা বলতে চাই যে আপনি প্রথম বলেন যে এটা আসলে খালেদা জিয়ার বিদেশে যাওয়ার ব্যাপারটা সরকারের যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে, যদি রাজনৈতিক সিদ্ধান্ত থাকে, তাহলে আসলে আইনি মারপ্যাচ এটা কোনো সমস্যা না। এই আমাদের এখানে আসম আব্দুর রব, এমনকি আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম, যদি আমার ভুল না হয়ে থাকে, তারা দণ্ডপ্রাপ্ত অবস্থায় তারাও বাইরে গিয়েছিলেন, তারা সেখানে চিকিৎসা তারা নিয়ে এসছেন। আমি বলছি এরকম একটা মনুষ্য ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক সমীকরণ হিসাব নিকাশের মধ্যে না গিয়ে দেশ আজকে যে গভীর সংকটের মধ্যে খালেদা জিয়াকে এভাবে যদি মৃত্যুমুখে যদি ঠেলে দেওয়া হয়, সত্যি সত্যি বাংলাদেশ একটা অনাকাঙ্ক্ষিত অভূতপূর্ব যে সংকটের মধ্যে আমরা যাচ্ছি, এটা আরো ঘনীভূত হবে। সামগ্রিকভাবে দেশ এবং জনগণ বড় বিপদের মধ্যে পড়বে। সরকার তারা যদি ক্ষমতায় আছেন, তাদের দায়িত্বের জায়গাটা বেশি। আমি আশা করব শেষ পর্যন্ত সরকারের শুভ বুদ্ধি উদয় হবে। অনেক ধন্যবাদ। তারা বিদেশে যাবেন এবং গণতন্ত্রের পথে তারা হাঁটবেন। জি, অনেক ধন্যবাদ জনাব অজয় দাশগুপ্ত। জনাব সাইফুল হক বলছেন যে অনশনে বাধা দেয়া বা কোনো কর্মসূচিতে বাধা দেয়া এটি হলো সরকারের ভয় পাওয়ার লক্ষণ। এই বিশ্লেষণ, আপনি কি একমত এই বিশ্লেষণের সঙ্গে? সাইফুল হক তো একটি দল করেন, আবার বিএনপি আর একটা ভিন্ন দল। হ্যাঁ, তো আবার আওয়ামী লীগ ভিন্ন দল। আমাদের রাজনৈতিক 50 বছরের অভিজ্ঞতায় বলে যে স্বাধীনতার পরের 50 বছর ধরে, তাহলে কিন্তু 30 বছরের প্রায় আওয়ামী লীগের বিরোধীরা, যারা আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছে, এমনকি শেখ মুজিবের নাম নেওয়া নিষিদ্ধ করেছে, তারাই ক্ষমতায় ছিল। এই যে সাইফুলের একটু আগে নির্বাচন কমিশন গঠন ইত্যাদি বলছেন, 30 বছর তো তারা তাদের পছন্দের লোককে নির্বাচন কমিশন গঠন করেছে। বাকি না 20 বছর আওয়ামী লীগ ক্ষমতায় বা তারা তাদের পছন্দের লোককে নির্বাচন কমিশনে বসিয়েছে। 30 বছর তো আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা নির্বাচন কমিশন গঠন করেছে। কাজে এগুলো কিন্তু রাজনীতির বিষয়। আমি অল্প কথায় বলবো যে ভয় তো আওয়ামী লীগ কিন্তু যখন এই যে 30 বছর বিরোধী দলে ছিল, তখন কিন্তু এই 96 তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করেছে রাজপথে থেকে, বা অন্য সময় করেছে। আমি নিজেও দেখেছি যে যখন এই এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ জনসমাবেশ করেছে 15 দলকে নিয়ে মানিক মেয়ে এভিনিউতে, বিএনপি জনসমাবেশ করেছে গুলিস্তানের এই গোলাপ শাহ মাজারের ছোট পরিসরে। এটা রাজনৈতিক শক্তি, রাজপথের শক্তি। কিংবা 28শে অক্টোবর 2006 তখন কিন্তু বিএনপি জামাত ইসলাম ক্ষমতায়, আওয়ামী লীগ কিন্তু লগি বৈঠেরা ব্যাটেল করেছে আর কি। কাজেই আওয়ামী লীগ ভয় পেয়ে রাজপথে, আমাদের ঐতিহ্য কিন্তু এটা বলে না, 69 আন্দোলনের অভিজ্ঞতাও কিন্তু এটা বলে না। আওয়ামী লীগ যদি এই প্রেমিসে অগ্রসর হয়, 2013-তে যেটা আপনি বললেন বা 2015-তে এই যে পেট্রোল বোমা দিয়ে আওয়ামী লীগকে উৎখাতের চেষ্টা করেছিল, তো সেটা কিন্তু পারে নাই। কাজে বিএনপি যদি, আমার ধারণা যে ভয় দেখাচ্ছে অনশন করে, তাতে আওয়ামী লীগ ভয় পেয়ে নত হবে, এই পদ্ধতি বা এই কৌশল পরিবর্তন করে বরং হ্যাঁ তারা তাদের রাজনীতি করবে, আর আওয়ামী লীগ তাদেরকে সন্দেহ করবে। কারণ 2013 বা 15-তে তারা আন্দোলনের কর্মসূচির নামে যে ঘটনা ঘটিয়েছে, এখন শান্তিপূর্ণ আন্দোলন বা এইটা সূচনা করে এইটাকে আবার পেট্রোল বোমায় নিয়ে যাবে না। সেই কয়েকদিন আগে দেখেন বিএনপির খন্দকার মোশাররফ জামাত ইসলাম সম্পর্কে যখন একটু উষ্মা প্রকাশ করে কথা বলেছেন, আমি ফেসবুকে দেখেছি জামাত ইসলামের নেতাকর্মীরা তাদের বাসের কেল্লা বা এই জাতীয় যেগুলো এই ফেসবুক, ইউটিউব, তারা যেগুলো সক্রিয়, তারা বলেছে যে 2013-তে আপনাদের তো পিষে মেরে ফেলতো আওয়ামী লীগ যদি আমরা আপনাদের কর্মসূচি সফল করার জন্য রাজপথে না নামতাম। কাজে আওয়ামী লীগ কিন্তু সতর্ক হওয়ার, ওইটা তাদের দিক থেকে যুক্তি বলে আমার রাজনৈতিক মূল্যায়নে বলা হয়। আর একটা হলো যে ধরেন বিএনপি কিন্তু তারেক রহমানকে যেভাবেই হোক তারা যদি পছন্দ না করে শাস্তি দিয়েছে। আর সময় নেই আমাদের হাতে। যে অনেক ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে নত করা বা ভয় পেয়ে আওয়ামী লীগ নত হবে, এই কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন জনাব অজয় দাশগুপ্ত। তিনি মনে করছেন এটি ভালো কৌশল, কি বলবেন আপনি? আমি অন্তঃশাসন্য মনে হয়েছে অজয় দাশগুপ্তের কথা, আমি বলতে বাধ্য হলাম।
এরকম এক পেশে রাজনৈতিক বিশ্লেষণ আওয়ামী লীগের কোনো নেতা করে বলে আমি জানিনি। একটি রাজনৈতিক দল জনমত উপেক্ষা করে ক্ষমতায় থাকছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকছে, সকল গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা সৃষ্টি করে, ক্রেডিবল নির্বাচন আয়োজন করতে ভয় পায়, অংশ নিতে ভয় পায়। একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগ হয়ে গেছে স্বৈর শাসক, তো তারা জনগণকে ভয় পায় না, আন্দোলনকে ভয় পায় না, তাহলে তাদের এই আচরণটা কেন? আবার উনি বললেন যে এরশাদের সময় ওই মানিক মেহদুতে 15 দল বড় সমাবেশ করেছে, বিএনপি ছোট পরিসরে করেছে, মানে বিএনপি দেখলে ওনাদের ছোট হয়ে যায়, আর আওয়ামী লীগ দলকে বিশাল বড় আর গণতন্ত্রের ঐতিহ্য হয়ে যায়। এগুলো তো দুঃখজনক এই এক পেশে বিশ্লেষণ। উনি দেখেন আরেকটা কথা আমি না বলে পারছি না, ওই আপনার গাজীপুরে জাহাঙ্গীরের কথা হচ্ছিল যে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে এটা কটূক্তি করেছেন, এটা মিনিংলেস, আমি একমত। তার সাথে খালেদা জিয়াকে জুড়ে দিলেন। আরে ভাই, খালেদা জিয়া কি বলেছিল? খালেদা জিয়া বলেছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত বা যারা শহীদ হয়েছেন তারা এবং মুক্তিযোদ্ধার সংখ্যাটার একটা ডাটাবেজ হওয়া দরকার। আমরা ধরে নিই 30 লাখ, কিন্তু 30 লাখ হলো তার একটা ডাটাবেজ থাকা দরকার, তাহলে শহীদ মুক্তিযোদ্ধারা মূল্যায়িত হয়, আবার যারা মুক্তিযোদ্ধা জীবিত আছেন তাদেরও মূল্যায়ন করা সহজ হয়। রাষ্ট্রীয় পর্যায় থেকে একটা ডাটাবেজ তৈরি করা দরকার আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে। সেখানে তিনি খালেদা জিয়াকে নিয়ে আসলেন। এই যে ধরেন এই যে বিশ্লেষণগুলি, এটাই তো আজকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকট। এই যে রাজু ভাই বিশ্লেষণ করছিলেন যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন বলেছেন, প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে তো তার প্রতিহিংসারই বহিঃপ্রকাশ বলেছেন, উনি যে ভাষায় বলেছেন। প্রতিহিংসা না, বেগম খালেদা জিয়ার প্রতি যে প্রতিহিংসা সেটাই তো ফুটে উঠলো তার সাংবাদিক সম্মেলন। আবার আইনের ব্যাখ্যার জায়গায় তিনি যেটা বললেন সেটা কিন্তু জেনে রাখা দরকার রাজু ভাই। এই মামলাটি এখনো একটি মামলা আছে হাইকোর্টে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, আরেকটি মামলা আছে কেবলমাত্র হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে, অ্যাপিলেট বিভাগে নিষ্পত্তি হয়নি। অর্থাৎ আপনি রাষ্ট্রপতির কাছে যে আবেদনের কথা বলছেন সেটা এই মামলার এই স্টেজে না, সেই স্টেজ এখনো বাকি আছে। আমি খালি একটা কথা আপনাকে বলি, এই সেম নেচারের মামলা প্রধানমন্ত্রীর এগেইনস্টে 15টি ছিল। 6টি কনস্টিটিউয়েন্টের নামে তুলেছেন, 9টি নির্বাহী আদেশে তুলেছেন। কোন আইনি প্রক্রিয়ায়, কোনটি আইনগতভাবে প্রধানমন্ত্রী ফেস করলেন? প্রায় 15,000 কোটি টাকা দুর্নীতির মামলা ছিল রাষ্ট্রীয় সম্পদে। আমি একটা বাক্য দেবো প্লিজ, একটু শোনা দরকার। আপনি দেখেন হয়েছে মামলার আসামি প্রধানমন্ত্রী, আবার মামলার নির্বাহী আদেশে উনার মামলা উনি তুলে নিয়েছেন। পৃথিবীর কোন আইনে আছে? ক্ষমতায় এসে। আর হচ্ছে কি, একটা ব্যক্তিগত ট্রাস্টের মামলা, টাকা রয়েছে, আত্মসাৎ হয়নি, সেই মামলা রাজনৈতিক প্রতিহিংসা বশত আপনি সাজা দিয়েছেন এবং এখন তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই। আপনার কথা সূত্র ধরেই আমি জনাব AKM ফয়জুল হক রাজুর কাছে যাচ্ছি। যে জনাব সাইফুল হক এবং জনাব শেখ রবিউল আলম বলছেন যে সরকার কিছুটা ভয় পাচ্ছে। আমি মোটেও একমত না, এখানে ভয় পাওয়ার কিছু নাই, বাট এখানে আশঙ্কার একটি ব্যাপার আছে। আপনি জানেন যে আপনি যদি ক্রোনোলজিক্যালি দেখেন, আমার মনে হচ্ছে যে দর্শকদের সকলেরই মানসপটে ভেসে উঠবে যে বিএনপি এবং সঙ্গে জামাত সহ অন্যান্য তাদের যে শরিক দলগুলি আছে, তারা যে কয়েকবার আন্দোলনের ডাক দিয়েছেন অথবা অনশনের কথা বলছেন অথবা গণমুক্তির কথা বলছেন, গণতান্ত্রিক আপনার অধিকার আদায়ের কথা বলেছেন, এই সমস্ত কিছুর পিছনে বিহাইন্ড দি প্রোগ্রাম তাদের মেইন এজেন্ডা ছিল সরকারকে উৎখাতে, সরকারকে যে কোনো মূল্যে আপনার ফেলে দেওয়া এবং রাজপথে অরাজকতা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করার সমস্ত কিছু ছিল। এর আগে কিন্তু খালেদা জিয়া দেখেছেন যে পল্টনে তার ওখানে যাওয়ার কথা ছিল শান্তিপূর্ণ অবস্থানের কারণে, কিন্তু আমরা দেখেছিলাম যে গোয়েন্দা সংস্থারা তৎপরতার কারণে বের হয়ে আসে যে সেখানে অন্যরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, ওখানে লোক বল রেডি করা হয়েছিল এবং অনেক কিছু পাওয়া গিয়েছিল তখন, বিস্ফোরক থেকে শুরু করে অনেক কিছু। তো এই সকল কিছুই কিন্তু আশঙ্কার জায়গায় যে এটা অন্য পথে চলে যেতে পারে। বারে বারে এটা হয়েছে, রিপিটেডলি হয়েছে, এমন না যে 1-2 বার হয়েছে, মানে অন এ সিরিজ অফ টাইমস হয়েছে। তো এই জিনিসগুলোর জন্য আমি সেই কথাটি বলতে চেয়েছিলাম যে এটা একটা রিমাইন্ডার হিসাবে কাজ করে যে এর আগেও ইতিপূর্বে যখন 13, 14, 15 সালের দিকে বিএনপি যখন আন্দোলনে গেছে, খালেদা জিয়া গুলশানে এরকম অফিসে থেকে 90টি দিন টানা উনি কিন্তু, এবং ওই আন্দোলনটিকে উনি কিন্তু কোনো ইতি টানেননি, ওটা এখনো চলমান আছে। তো রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস সৃষ্টি করার এই যে একটা মানে আন্দোলনের নামে, রাজনৈতিক আন্দোলনের নামে বা গণতান্ত্রিক আন্দোলনের নামে, তার একটা সমস্ত কিছু আমাদের সামনেই উদাহরণ হিসাবে রয়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিত থেকে আমি কথাটি বলেছিলাম। সাইফুল ভাই ওনার সহজ সুলভ ভাবে বলেছেন, আমি দ্বিমত পোষণ করি যে আওয়ামী লীগ এখানে ভয়ের কিছু নাই, এখানে আশঙ্কা করে যে এই
ধরনের আন্দোলনে বিএনপি আসলে অ্যাডভান্টেজ নেয় অন্যভাবে। আর আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অবশ্যই অনশন করার, মুক্তি আন্দোলনের এবং নানা কিছু তারা দাবি পেশ করার সুযোগ সুবিধা তারা অবশ্যই ভোগের অধিকার তারা রাখে, কিন্তু এইটাকে তারা যেন মিস ইউজ না করে, মিস ইউটিলাইজ না করে, এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গতকালও বলে দিয়েছেন যে তারা সমাবেশ করুক, অনশন করুক, কিন্তু বিপথে যেতে পারবে না এবং রাস্তাঘাটে অরাজকতা সৃষ্টি করতে পারবে না। এই বিষয়টি বিএনপি নেতাদেরকে মনে রাখতে হবে। সবচেয়ে বড় কথা, আমি যেটি আমার বক্তব্যের প্রথমেই বলেছি আজকে, যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে খালেদা জিয়ার অবস্থা যেহেতু ভালো নয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের আওয়ামী লীগের বিজ্ঞ নেতারা এর আগে কিন্তু কয়েকজনই বলেছেন যে একটা মার্সি পিটিশন অথবা অন্য কিছুর মাধ্যমে যদি মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা পেশ করেন, তাহলে আইনি বাধ্যবাধকতার ভিতর দিয়ে, অর্থাৎ আইনি একটা ফ্রেমওয়ার্কের ভিতর দিয়ে কিন্তু ওনার জন্য যদি স্পেশাল ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা বিদেশে করার আদৌ কোনো সুযোগ থেকে থাকে, সেটা নিশ্চয়ই রাষ্ট্র সেটাকে সেভাবে মূল্যায়ন করবে। পাশাপাশি তারা যে অনশনগুলি করছে, এর মাধ্যমে আমার মনে হয় যে খুব একটা ভালো কিছু এর মাধ্যমে বেরোয় আসবে, সময় নষ্ট হবে শুধু। এটি হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আর কি। আর আওয়ামী লীগকে আন্দোলনের ভয়টাই দেখিয়ে কোনো আমার মনে হয় না লাভ হবে, কারণ বিএনপি ক্রমান্বয়ে একটি ক্ষয়িষ্ণু শক্তিতে পরিণত হচ্ছে। গণসম্পৃক্ততা না থাকলে হয় কি, এই ধরনের আন্দোলন গুলায় বড় ধরনের কিন্তু কোনো হাওয়া আসে না, এবং তার ফলে এটা পরবর্তীতে ওই ব্যর্থতায় পর্যবসিত হয়। এটাই আর কি আমি বলতে চেয়েছিলাম। ধন্যবাদ আপনাকে। না, আমার হাতে 2 মিনিট সময় আছে, আমি বরং জনাব শেখ রুবেল আলম আপনার জন্য 1 মিনিট শার্প শেষ কথা শুনি আপনার। তাহলে আমাকে 1 মিনিট দিন। না, আমি শুনছিলাম উনি যে কথা বলছিল, ভয় তো আওয়ামী লীগ পায় না পেলে কেন এভাবে ক্ষমতায় থাকবে? একটা ক্রেডিবল নির্বাচন আয়োজন কেন করবে না? জনমত যদি থেকে থাকে তাদের কেন করবে না? যে প্রক্রিয়া ক্ষমতায় আছে আওয়ামী লীগ, যে আপনি আগের রাত্রে নির্বাচন করে ক্ষমতায় আছেন, 66% আসনে আগের রাত্রে ভোট দিয়ে দিয়েছেন, আপনি শতভাগ ভোট নিয়ে ক্ষমতায় আছেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনা ভেঙে ফেলেছেন, জাতীয় নির্বাচনে সকল ব্যবস্থাপনা বিলুপ্ত। আপনি মত প্রকাশের স্বাধীনতা থেকে অনেক ধন্যবাদ। জনাব এ কে এম ফয়জুল হক রাজু, 1 মিনিট শার্প। জি, এখন কথা বলতে দেন, শুনেছি 2014 ইলেকশনটা কেন করলেন না আজ পর্যন্ত জাতি জানলো না। কেন নির্বাচন প্রক্রিয়া দখল করে দিলেন? রাজু ভাই, কেন নির্বাচন প্রক্রিয়া দখল করলেন? কেন পঞ্চদশ সংশোধনী করলেন? পঞ্চদশ সংশোধনী না করলে তো নির্বাচন হচ্ছিল, কেন করলেন সেটা? এইভাবে হয় আপনার না। অধীনে নির্বাচন করে আপনি খালি তফসিল ঘোষণা করে নির্বাচন করবেন, আর আমি সেই নির্বাচনে গিয়ে বৈধতা দেব? 2018 আমি ছিলাম, নির্বাচন করতে দিছে। যাই হোক, আমাদের হাতে সময় নেই, আজকে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকায়।